নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম প্রীতিলি মোদক। উপস্থিত সকলকে মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের অধিবেশনে যিনি পেপার প্রেজেন্টেশন করবেন তিনি চাকদা কলেজের অধ্যাপিকা সুপর্ণা সরকার। বর্তমানে তিনি চাকদা কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা। যে বিষয়ে তিনি উপস্থাপনা করবেন তা হলো জড়বাদের সংখ্যা দর্শনের বৈচিত্র্য। বর্তমানে তিনি সিকমস্কি ইউনিভার্সিটি থেকে অধ্যাপক নিখিলেশ চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে গবেষণা করছেন। আমি অনুরোধ করছি অধ্যাপিকা সুপর্ণা সরকারকে আজকের অধিবেশন শুরু করার জন্য। ধন্যবাদ। তোমার কথা শোনা যাচ্ছে স্পষ্টভাবে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ জানাই প্রীতিলিকে। মোদক ট্রেনার একাডেমির সাথে যুক্ত গণেশ স্যার, গার্গী ম্যাডাম এবং অন্যান্য যারা আছেন এবং শ্রোতা হিসেবে যারা আছেন সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকে আমি যে বিষয়ের ওপর বলবো সেটি হচ্ছে জড়বাদে সাংখ্য দর্শনের বৈচিত্র্য। তো এই যে জড়বাদ, তো ভারতীয় দর্শনে এই জড় চিন্তার ধারাটা কোথা থেকে এলো সেটা আমাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে ভারতীয় দর্শনের ইতিহাসে আমরা যেমন একদিকে আত্মার চিরন্তনতা, পরম সত্যের অনুসন্ধান এবং মুক্তির লক্ষ্যে আত্মজিজ্ঞাসার যে ধারা দেখতে পাই, ঠিক তেমনি ভাবেই অন্যদিকে জড় উপাদান বা বস্তু এর যে তাৎপর্য এবং ভূমিকা নিয়েও কিন্তু একটি গভীর যুক্তি নির্ভর চর্চার অস্তিত্ব আমরা খুঁজে পাই। এই বস্তুবাদী বা জড়বাদী ধারা ভারতীয় দর্শনে এক বিস্ময়কর দৃষ্টিকোণ উন্মোচিত করে, যা প্রাচীন ভারতীয় জ্ঞানের পরিসরে বৈচিত্র্য ও চিন্তার স্বাধীনতার প্রমাণ দেয়। ভারতীয় দর্শনের একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হলো যে এর অন্তর্নিহিত বহুমাত্রিকতা, যেখানে আমরা দেখতে পাই যে আধ্যাত্মিকতা, তত্ত্ব, জড়বাদ, দ্বৈতবাদ এবং অদ্বৈত চিন্তার এক অদ্ভুত সহাবস্থান রয়েছে এই ভারতীয় দর্শনে। এর মধ্যে অন্যতম একটি বিশিষ্ট ধারা হচ্ছে সাংখ্য দর্শন, যা তার এই বস্তু নির্ভর বিশ্লেষণের জন্য প্রায়শই আধ্যাত্মিক বস্তুবাদ নামে অভিহিত। আজকের আলোচনায় আমরা অনুসন্ধান করব যে কেমন করে সাংখ্য দর্শনের মধ্যে জড়বাদ একাধিক মাত্রায়, বৈচিত্র্য এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে সেটি প্রকাশ পেয়েছে। তো এই যে সাংখ্য দর্শনে জড়বাদ কিভাবে আলোচিত হয়েছে বা কোন অর্থে সাংখ্য দর্শন এই জড়বাদকে গ্রহণ করেছেন, জড় শব্দটিকে গ্রহণ করেছেন, সেটি আলোচনার পূর্বে সাংখ্য দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা একটু জেনে নিই। কালের বুভুক্ষাকে এড়িয়ে মানুষের যে চিরন্তন সমস্যা সম্পর্কিত যে সমস্ত মতবাদ আমরা দেখতে পাই ভারতীয় দর্শনে, যে মতবাদগুলি আজও টিকে আছে, তার মধ্যে অন্যতম হলো পরম ঋষি আদি বিজ্ঞান কপিল প্রবর্তিত সাংখ্য দর্শন। সমগ্র পণ্ডিত বর্গের মধ্যে এই সাংখ্য দর্শনই ভারতের এবং শুধুমাত্র ভারতের নয়, সম্ভবত বিশ্বের প্রথম এক সুসংহত দর্শন, যা সমগ্র মানব জাতির মৌলিক সমস্যাকে চিহ্নিত করে এবং শুধুমাত্র চিহ্নিত করে তা নয়, চিহ্নিত পূর্বক সমাধানের পথ খুঁজে কিন্তু বার করেছে এই সাংখ্য দর্শন। কবি বাল্মীকিকে যেমন আমরা আদি কবি বলি এবং তার রচিত রামায়ণকে আদিকাব্য বলা হয়, তেমন ভাবে মহর্ষি কপিল সমস্ত ভারতীয় ঋষিদের মধ্যে প্রাচীনতম এবং শ্রেষ্ঠ ঋষি। এবং সেই সম্পর্কে কিন্তু আমরা শ্বেতাসত্তর উপনিষদে একটি উল্লেখ পাই, যেখানে মহর্ষি কপিলকে বলা হচ্ছে যে তিনি জ্ঞানীদের মধ্যে
অগ্রণী এবং আজন্ম সিদ্ধ। এই আজন্ম সিদ্ধ বলতে আমরা বুঝি স্রষ্টা যাকে জন্ম লগ্ন থেকেই আহ জ্ঞানে পরিপূর্ণ করেন এবং জন্মের পর তাকে আর আলাদা করে কোনো জ্ঞান অর্জন করতে হয় না। তো মহর্ষি কপিলও একজন আজন্ম সিদ্ধ পুরুষ ছিলেন, অর্থাৎ তিনি জন্মলগ্ন থেকেই জ্ঞানে পরিপূর্ণ ছিলেন। তাকে আর প্রযত্নপূর্বক আলাদাভাবে জ্ঞানার্জন করতে হয়নি। তাই তিনি জন্মলগ্ন থেকেই ছিলেন আদি বিদ্বান। এবং শ্রীমদ্ ভগবদ গীতাতে কপিল অবতার রূপে কিন্তু উল্লেখ আছে, যেখানে বলা হয়েছে যে সিদ্ধানাং কপিল মুনি। এবং শুধুমাত্র তাই নয়, বুদ্ধের পূর্বসূরি যে সমস্ত দার্শনিকগণ রয়েছেন তাদের মধ্যেও কিন্তু কপিলকে গণ্য করা যায়। কিন্তু সেখানে যেখানে বুদ্ধের উপদেশাবলী, প্রাচীনতম যে সমস্ত উপদেশ সংগ্রহ রয়েছে, সেখানে অর্থাৎ তৎকালীন অন্যান্য উপলব্ধ বিষয়ের যে সম্বন্ধ আছে, সেখানে কপিল বা তার দর্শন সম্বন্ধে কিন্তু কিছু জানা যায় না। শ্বেতাসত্তর উপনিষদে কপিল একজন খ্যাতনামা ঋষি এবং ভাগবতে তাকে আবার 24 জন অবতারের মধ্যে একজন অবতার হিসেবে তাকে বর্ণনা করা হয়েছে। এবং সেখানে বলা আছে যে মহর্ষি কপিলের পিতা ছিলেন হচ্ছে কর্দম ঋষি এবং তার মাতার নাম হচ্ছে দেবাহুতি। এই কপিল মুনিকে সাংখ্য মতের প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করা হয়। শ্রীমদ্ ভাগবতে কপিলকে বিষ্ণুর পঞ্চম অবতার রূপে বর্ণনা করা হয়েছে। মহাভারতে সাংখ্য দর্শনের প্রবক্তা রূপে কপিলকে আবার পরম ঋষি বলেও কিন্তু অভিহিত করা হয়। এবং শুধুমাত্র শাস্ত্র ব্যাখ্যা নয়, হিন্দুদের প্রচলিত বিশ্বাস যে এই মহর্ষি কপিল ছিলেন ব্রহ্মার পৌত্র মনু, এই মনুর বংশধর। এবং ভগবদ গীতায় কপিলকে একজন সিদ্ধ যোগীও বলা হয়েছে। কপিলাবস্তু নামক নগরে মহর্ষি কপিল জন্মগ্রহণ করেন। আনুমানিক 723 খ্রিস্টপূর্বাব্দে তিনি আবির্ভূত হন। তিনি ছিলেন সতী অনুসুয়ার ভ্রাতা এবং গুরু। এই মহর্ষি কপিলের পিতা অর্থাৎ কর্দম ঋষি, তিনি যখন গৃহত্যাগ করেন তখন মহর্ষি কপিল তার মাতা দেবাহুতিকে যোগ এবং বিষ্ণু ভক্তি শিক্ষা দেন। এর ফলে তার মাতা দেবাহুতি তিনি মোক্ষলাভ করেন। ভাগবত পুরাণের 11 অধ্যায়ে কপিলের এই যে সাংখ্য দর্শন, এই সাংখ্য দর্শন সম্পর্কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে শিখিয়েছিলেন, সাংখ্য দর্শন সম্পর্কে আলোচনা করেছিলেন। এই কারণে এই অংশটি উদ্ধব গীতা নামেও কিন্তু পরিচিত। এবং আবার কোথাও কথিত আছে যে হিন্দু শাস্ত্র অনুযায়ী মহর্ষি কপিল হলেন বিষ্ণু ভক্ত অসুর রাজ প্রহ্লাদ, সেই প্রহ্লাদের বংশধর। বর্তমানে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগরে, বঙ্গোপসাগর ও গঙ্গা নদীর মোহনার কাছে কপিল মুনির মন্দির আছে। এবং প্রত্যেক বছর পৌষ মাসে সেখানে বিরাট মেলা হয়। এছাড়া স্বামী বিবেকানন্দ মহর্ষি কপিলকে বিশ্বের শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক বলেছেন। তিনি মহর্ষি কপিল সম্পর্কে বলেছেন যে জগতে এমন কোনো দর্শন নেই যা কিনা কপিলের কাছে ঋণী নয়। এছাড়া আসামের বরাক উপত্যকার যে সিদ্ধেশ্বর শিববাড়ি, সেটা শোনা যায় যে কপিল মুনির সেটা সাধনস্থল ছিল। এই যে মহর্ষি কপিল প্রবর্তিত সাংখ্য দর্শন, সেটা ভারতীয় দর্শনে যে মূল দুটি ভাগ আছে, যে আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন, তার এই আস্তিক এবং নাস্তিক ভেদে সমগ্র দর্শন সম্প্রদায়ের মধ্যে সাংখ্য দর্শন প্রাচীনতম। এই আস্তিক আর নাস্তিক বিষয়টা হচ্ছে, আস্তিক বলতে সাধারণভাবে যারা ঈশ্বরকে বিশ্বাস করে,
আর যদি দর্শনের পরিভাষায় ধরা হয়, যারা বেদকে বিশ্বাস করে, বেদকে সমর্থন করে। আর নাস্তিক হচ্ছে ঠিক তার বিপরীত, অর্থাৎ যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না এবং বেদকেও বিশ্বাস করেন না, বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মানেন না, মনে করেন যে বেদ বাক্য হচ্ছে ভণ্ডামি, ধূর্ততা ইত্যাদি ইত্যাদি। তো এই আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়ের মধ্যেও আবার কিছু উপসম্প্রদায় আমরা দেখতে পাই। যেমন নাস্তিক দর্শন সম্প্রদায় তিনটি ভাগে বিভক্ত: চারবাক, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়। আর আস্তিক হচ্ছে ছটি সম্প্রদায়ে বিভক্ত, যে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। তো এই যে এবং আস্তিক এবং নাস্তিক মিলিয়ে মোট এই যে 9টি দর্শন সম্প্রদায় রয়েছে, এই 9টি দর্শন সম্প্রদায়ের মধ্যে সাংখ্য দর্শন হচ্ছে প্রাচীনতম যে দর্শন বলে আমরা যে দাবি করি, সেটা কিন্তু সামাজিক, ঐতিহাসিক এবং শাস্ত্রের পর্যবেক্ষণে কিন্তু তার প্রমাণ পাওয়া যায়। এবং শুধু তাই নয়, ছান্দোগ্য উপনিষদ, প্রশ্নোপনিষদ, কঠোপনিষদ, শ্বেতাসত্তর উপনিষদ, মহাভারত, শ্রীমদ্ ভগবদ গীতা, পুরাণ, বেদান্ত, আয়ুর্বেদ, ন্যায়বার্তিক, অর্থশাস্ত্র, বাদশায়নের কামসূত্র, এছাড়া অশ্ব ঘোষের ব্রহ্মজাল সূত্র প্রভৃতি বহু শাস্ত্রে কিন্তু সাংখ্য মতের উল্লেখ পাওয়া যায়, যেটা কিনা সাংখ্য দর্শনের এই যে সুপ্রাচীনত্ব বা সাংখ্য দর্শন যে প্রাচীনতম দর্শন, এটিকে প্রমাণ করে। তো এই সাংখ্য দর্শনের পর্যালোচনার প্রারম্ভে আমাদের সাংখ্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে একটু পরিচিত হওয়া প্রয়োজন। সাংখ্য দর্শনের নামকরণ সম্পর্কে বিভিন্ন টিকাকারেরা তাদের মতভেদ অনুযায়ী এই নামটিকে, এই অর্থটিকে বিশ্লেষণ করেছেন। যেমন কোনো কোনো বিশ্লেষকের মতে যে সংখ্যা শব্দ থেকেই সাংখ্য শব্দের উৎপত্তি হয়েছে এবং সংখ্যা শব্দের উত্তর তস্যেদম এই সূত্রে অন প্রত্যয় করে সাংখ্য শব্দটি নিষ্পন্ন হয়েছে। আবার কোথাও এই সংখ্যা শব্দটির ব্যুৎপত্তি প্রসঙ্গে বলা হয়েছে সম্পূর্বক খ্যা ধাতু অং প্লাস তাপ প্রত্যয় করে সংখ্যা। আবার যদি ধরা যায় যে ব্যাকরণের দৃষ্টিতে সংখ্যা, যেটা কি আমরা বলি যে বচনং সংখ্যা একদৌ বহব, অর্থাৎ এক, দুই এবং বহু, এগুলির মাধ্যমে আমরা যে বচনকে স্বীকার করি, সেটিও কিন্তু সংখ্যা অর্থের দ্যোতক। তো সেদিক দিয়ে এই সংখ্যা বা বচনের অর্থ দিয়ে যদি আমরা ধরি, তাহলে সেদিক দিয়ে কিন্তু সাংখ্যশাস্ত্রের 25টি তত্ত্বের কথা বলা আছে। অন্যদিকে আবার বলা হয়েছে যে সংখ্যা শব্দে সম্যক জ্ঞান বা বিবেক জ্ঞান, এই অর্থটাই কাম্য। কারণ সম এই পদের অর্থ হচ্ছে সম্যক এবং খ্যা অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ যে শাস্ত্র পাঠ করলে সম্যক জ্ঞান লাভ করা যায়, তারই নাম হচ্ছে সাংখ্য দর্শন। প্রকৃতি এবং পুরুষ, সাংখ্য দর্শন স্বীকৃত দুটি মূল যে তত্ত্ব, সেই প্রকৃতি এবং পুরুষের মধ্যে বিবেক জ্ঞানকে অর্থাৎ তত্ত্ব জ্ঞানকে নির্দেশ করে এবং যার নিয়ত অভ্যাসে জীবের কেবল অবস্থা বা মুখ্য অবস্থা আসে, সেই কেবল অবস্থা একমাত্র এই কেবল অবস্থাই হচ্ছে মোক্ষ। এবং এই নির্দিষ্ট অর্থে যদি আমরা সংখ্যা শব্দকে গ্রহণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই সাংখ্য দর্শন যেভাবে যে দর্শন, এই দর্শন শাস্ত্রের নিরিখে প্রকৃষ্ট জ্ঞানই হচ্ছে আমাদের কাম্য, যেখানে জীব বা আত্মা কেবল দশা পেতে সক্ষম হয়। এই সাংখ্য দর্শনের রচনাকাল প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দ। তবে আচার্য ঈশ্বর কৃষ্ণ খ্রিস্টীয় 3য় থেকে 5ম শতাব্দীর মধ্যবর্তী সময়ে সাংখ্যকারিকা গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থে মোট 72টি শ্লোক আছে। তবে এই 72টি শ্লোক থাকলেও তার মধ্যে 70টি শ্লোকে সাংখ্যীয় বিভিন্ন তত্ত্বগুলি উপস্থাপিত হওয়ায় এই দর্শনকে সাংখ্য দর্শন বলা হয়। এবং সাংখ্য দর্শনের মূল যে প্রতিপাদ্য বিষয়, সেটিকে তত্ত্ব নামে অভিহিত করা হয়েছে। তো এবার এই আজকের যে মূল আলোচ্য বিষয়, যে সাংখ্য দর্শনে জড়বাদের যে বৈচিত্র্য বা জড়বাদ কিভাবে সাংখ্য দর্শনে গৃহীত হয়েছে, জড় শব্দটাকে কিভাবে গ্রহণ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে জড় এবং চেতন, এই দুটো নিয়ে কিন্তু আমাদের
সংসার যাত্রা। চেতনকে যদি সজীব বা প্রজ্ঞাশীল বলি, তাহলে তার মধ্যে দিয়ে কিন্তু উপলব্ধির প্রক্রিয়াটা পরিস্ফুট হয়। আবার অপরদিকে জড় শব্দে যেমন অজ্ঞ ব্যক্তি, অপটু, নিস্তেজ প্রভৃতি অর্থকে আমরা বুঝি, যে মানে যাতে নিজের বা জমাট শব্দের অর্থ অভিব্যক্তি হয়ে থাকে। কিন্তু আমরা যদি এই সাধারণ অর্থটিকে গ্রহণ করি, যদি এই সাধারণ অর্থটিকে নিই, তাহলে উক্ত দুটো শব্দের অর্থের গভীরতার দিকে আমরা পৌঁছতে পারবো না। অর্থাৎ দর্শন শাস্ত্রের প্রেক্ষায় গভীরভাবে চিন্তার অবসর থেকে যাবে সেখানে। এবং দার্শনিকেরা জড় শব্দের ব্যাপকতায়, চেতন বা অহং সত্তার পারিপার্শ্বিকতায়, যা কিনা লোকত ব্যবহার সম্পন্ন করার জন্য প্রয়োজন, এবং দুঃখ রাশির ভোগের অবসান ঘটাতে যেটা অত্যন্ত তৎপর। দুঃখ রাশি বলছি এই কারণে, কারণ আমাদের প্রাপ্ত যে সুখ, সেই সুখটাও কিন্তু মূলত দুঃখের জনক। এবং এই প্রাপ্ত সুখটা দুঃখের জনক হওয়ায় কেবলমাত্র দুঃখ রাশির নিবারণে দার্শনিকেরা নানা মতের অনুসন্ধান করেছেন। এবং এই কারণে এই যে আস্তিক এবং নাস্তিক ভেদে মোট যে 9টি দর্শন সম্প্রদায় রয়েছে, তারা নানান পথের সন্ধান তারা দিয়েছেন। বিশ্বে নানা সমৃদ্ধ জাতিতে দর্শন শাস্ত্রের প্রসার ঘটেছে। এই দর্শন শাস্ত্রগুলির চর্চা এবং সূক্ষ্মতার নিরিখে প্রতিটি উন্নত জাতির পরিচয় মেলে। সংস্কৃতির পরাকাষ্ঠায় সচেতন জাতি সমৃদ্ধির কথা কিন্তু বলে। সেদিক দিয়ে যদি বিচার করা হয়, তাহলে ভারতীয় দর্শনের এই যে সূচনা মার্গ, সেটি অত্যন্ত সাবলীল, যুক্তিপূর্ণ, শ্রদ্ধাশীল এবং সর্বজনগ্রাহ্য। ভারতীয় দর্শন বিশ্বজোড়া অচেতন বা জড়ের সম্ভারে মোড়া। এই ঠিক একইভাবে তারই সঙ্গে যেন খেলায় মত্ত থাকে চেতন। এই যে জড় এবং চেতনের যে মেলামেশা, এই মেলামেশায় জড়ত্বের উপভোগে আপন চিন্তাক্রমে কোন রকম কোনো মিলমিশ না খাওয়ায়, অর্থাৎ চেতনের উপলব্ধিতে বিষয় বা জড়ের উপরে আত্মাভিমান মেশানোর বিষয়ের যে ক্ষণিকতায়, সেখানে কোনোভাবে তার উপর কর্তৃত্ব স্থাপন করতে না পেরে দুঃখের ভাগী হয় কেবলমাত্র চেতন বা জীব। যদিও জীব বা চেতন আমরা যেটাই বলি না কেন, এই জীব বা চেতন সব সময় অসম্পর্কিত বিষয়গুলির বা জড় বিষয়ের সাথে অবিদ্যাবশে বা অজ্ঞান আশ্রয়ে আপন বলে চিন্তা করে। এই আপন বলে চিন্তা করার জন্যই সে দুঃখের ভাগীদার হয়। এই অবিদ্যা বা অজ্ঞান, এই বিনাশ করবার জন্য বা দূর করবার জন্য আমাদের বিভিন্ন শাস্ত্রীয় উপায় মানতে হবে। এবং সেক্ষেত্রে আমার এই প্রবন্ধের বিষয় কিন্তু দুঃখ দূর করার উপায় অনুসন্ধান করা নয়। চেতন সৎ চিত আনন্দাত্মক বা সচ্চিত স্বরূপ হলেও জড় বা বিষয়গুলির বিশাল রূপে স্থিতি প্রণিধানযোগ্য। সংক্ষেপে, চেতন প্রকাশস্বরূপ থাকায় জড়কে অপ্রকাশরূপ বললে কোষগ্রন্থির যে নানা পর্যায়বাচী অর্থ আছে, অর্থাৎ পর্যায়বাচী অর্থ বলতে আমরা বুঝি যে জড় শব্দে যে শীতল, নিস্তেজ, মূর্খ, অপটু, নিস্পন্দ, অচেতন, মোহপ্রাপ্ত, মুক অন্ধ প্রভৃতি। তো এই পর্যায়বাচী শব্দগুলির মধ্যে না এলেও স্বরূপ পরিচয়ের জন্য কিন্তু এটি যথার্থ। এবং নিঘণ্টুকার বার্ষায়নী শব্দশাস্ত্র প্রধান পদের 4 প্রকার শ্রেণীর বিভাগে তিনি সহমত পোষণ করেছেন। সহমত পোষণ করে তিনি নাম, আখ্যাত, উপসর্গ এবং নিপাত এর মধ্যে ভাবের
6 প্রকার বিকার তিনি দেখিয়েছেন। এবং সেই বিকারগুলো হলো যে জন্ম, অস্তিত্ব, বিপরিণাম বা পরিবর্তন, বৃদ্ধি, ক্ষয় এবং নাশ। এই 6টিকে আমরা ভাব বিকার বলে থাকি। তো এই 6টি ভাব বিকারে কিন্তু জগতের প্রত্যেক বস্তুই প্রথমত জন্ম পায়, যেটিকে আমরা প্রথম ভাব বিকার বলি, যে জন্ম। এবং জন্ম লাভ করার পর ওই বস্তুটি বিদ্যমান বলে অভিহিত হয়, যেটা হচ্ছে দ্বিতীয় ভাব বিকার, অস্তিত্ব বলে আমরা যেটাকে স্বীকার করি। এবং যখনই বস্তু বিদ্যমান হয়, বস্তু বিদ্যমান হলেই বিপরিণাম বা পরিবর্তন বিশিষ্ট হয়, যেটা তৃতীয় ভাব বিকার। যেমন দুধের মাধুর্য ত্যাগ করে যে অম্লত্ব প্রাপ্তি হয়, তারপর বস্তুর অবয়ব বৃদ্ধি হয়, এরপর আবার বস্তুর ক্ষয়োন্মুখতাও আমরা দেখতে পাই, এবং তারপরে বস্তুটি নষ্ট হয়ে যায়। এখানে উল্লেখযোগ্য যে ভাগ শব্দের অর্থ বস্তু, ক্রিয়া, শব্দ সমষ্টি এবং সত্তা সামান্য যে কোনো প্রকার কিন্তু হতে পারে। তো প্রথমে যদি আমরা বস্তু অর্থটিকে গ্রহণ করে দেখি, আবার যদি ক্রিয়া অর্থ গ্রহণ করি, তাহলে বলতে হবে যে ক্রিয়ার বিকার হচ্ছে উক্ত 6টি। শব্দ সমষ্টির ভাব, যা অবস্থান ভেদ ক্রিয়া 6 প্রকারের বলে 6টি হয়। আবার সত্তা সামান্য বা ব্রহ্ম অর্থ যদি গ্রহণ করি, তাহলে বলতে হবে যে ব্রহ্মের বিকার হচ্ছে উপাধিক 6টি। আর ব্রহ্ম মায়া কবলিত হয়ে প্রপঞ্চ আকারে বিবর্তিত হয়। এই যে দৃশ্যমান প্রপঞ্চ, এই যে দৃশ্যমান জগৎ, সেটা জন্মাদি বিকার বিশিষ্ট বলে তিনিও এই উক্ত বিকার বিশিষ্ট বলে আমরা মনে করি। এখানে 4টি অর্থে যে ভাব বিকার দেখানো হয়েছে, তাদের মধ্যে বস্তু অর্থটি গৃহীত হওয়ার কথা বলা হয়েছে, যা জড়বাদের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। জড়বাদ বলতে ইন্দ্রিয় গ্রাহ্য পৃথিবী, জল, তেজ, বায়ু, অর্থাৎ ক্ষিতি অফ তেজ মরুদ, এই ভেদে আমরা চতুর্ভুতকে পাই। আকাশ সেটি এই ভূতের অন্তর্গত পড়েনি, কারণ অনুমান বেদ্য সেটি, এবং অনুমান বেদ্য এবং যেহেতু প্রত্যক্ষযোগ্য নয়, তাই চার্বাকদের স্বীকৃতি পায়নি আকাশ। বস্তুত আকাশকে পৃথক পদার্থ বলে স্বীকার করেনি আবার সাংখ্যশাস্ত্র ও যোগশাস্ত্র। তার কারণ শব্দ জ্ঞান সম্পন্ন হলেও বস্তু না থাকায় চিত্তের বিকল্প অবস্থায় স্থান পেয়েছে। স্থূল অণুর মাধ্যমেই সমগ্র জগৎ প্রপঞ্চের উৎপত্তি। পরমাণু যেহেতু প্রত্যক্ষীভূত নয়, সেই জন্য সেটি জড়বাদেও স্বীকৃত হয়নি। চতুর্ভুত পরিবর্তনশীল হলেও নিত্য এবং শাশ্বত পৃথিবীতে যে শৃঙ্খলা আমরা দেখি, তা যদৃচ্ছাক্রমেই হয়। এর অন্তরালে কিন্তু কোনো নিয়মের বন্ধন নেই। বস্তুর স্বভাব থেকেই বিচিত্র ব্যাপার প্রতিনিয়ত সংঘটিত হয়ে চলেছে। এই যে চতুর্ভুতের আকস্মিক মিলন, এই আকস্মিক মিলনেই কিন্তু জগতের সৃষ্টি হয়। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ পড়ে থাকি যে আহ, পানের যে পান চর্বণ করলে যে রক্ত বর্ণ বা লাল রংটা পাওয়া যায়, সেটা কিন্তু সুপারি, চুন, খয়ের ইত্যাদি কোনোটির মধ্যে থাকে না। কিন্তু যখন সেগুলি সব প্রত্যেকটি উপাদান একত্রিত ভাবে মিশ্রিত যখন হয়, তখন সেই রক্তবর্ণটা পাওয়া যায়। তো এটাও ঠিক সেরকম যে চতুর্ভুত তাদের এই যে আকস্মিক মিলনে এই জগৎ প্রপঞ্চের সৃষ্টি হচ্ছে, এখানে কোন রকম কোনো নিমিত্ত কারণ ছাড়াই এটি হয়ে থাকে। এবং শরীর অতিরিক্ত আত্মার অস্তিত্ব নেই। এই যে চতুর্ভূতের সমন্বয়ে আমাদের যে সৃষ্ট দেহটা, সেই সৃষ্ট দেহে চৈতন্য এক প্রকার আগন্তুক ধর্ম হিসেবে আসে, এবং যখন দেহের বিনাশ হয় তখন তার ধ্বংসও হয়ে যায়। এখানে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকৃত হয়েছে। স্বর্গ, অপবর্গ, পরলোক, কর্ম, এগুলোকে সবটাই বলা হয়েছে যে অলীক কল্পনা মাত্র। একমাত্র অর্থ এবং কামই হচ্ছে জীবনের পুরুষার্থ। এবং নিজের দেহের সুখ লাভে
সবসময় অচল থাকা বাঞ্ছনীয় তাদের মতে। এই যে পরলোকের চিন্তায় ব্রত উপবাস পালন, এটিকে চার্বাক দর্শন বলছে, কিনা যে দর্শনের জড়বাদকে নিখাত জড়বাদ বলা হয়, তারা বলছে যে নির্বুদ্ধিতার পরিচায়ক। এবং কার্যকারণবাদ তত্ত্ব স্বভাববাদ বা নিয়তিবাদ বা যদৃচ্ছাবাদ নামেও কিন্তু পরিচিত। বস্তুর অন্তর্নিহিত শক্তি কিন্তু বস্তুর স্বভাব। প্রত্যক্ষ প্রমাণ স্বীকৃত হওয়ায় সেখানে অনুমানাদিকে প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়নি, অনুমানাদি প্রমাণের অন্তর্গত নয়। অনুমান হচ্ছে ব্যাপ্তি নির্ভর। তো ব্যাপ্তি কি? যেখানে হেতু এবং সাধ্যের নিয়ত সাহচর্য সম্বন্ধই হচ্ছে ব্যাপ্তি। এই নিয়ত সাহচর্যের জ্ঞান প্রত্যক্ষ সিদ্ধ নয় বলে সেটি ব্যাপ্তি জ্ঞানের অন্তরায় হয়। এবং শব্দ কি? শব্দ হচ্ছে আপ্ত উপদেশ, অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্য, সেটাকেই আপ্তোপদেশ বলা হচ্ছে এবং সেটাই হচ্ছে শব্দ। তো মানুষ যে বিশ্বস্ত সেটা কিভাবে জানা যাবে? কারণ এতে যেমন প্রত্যক্ষতা থাকে না, ঠিক তেমন ভাবে এটিকে অনুমানের বিষয়ও করা যাবে না। এই জড়বাদের বিরুদ্ধে বলতে গেলে প্রথমেই অনুমান প্রমাণ বিরোধের কথা বা প্রসঙ্গ আসে। অনুমান অপ্রমাণ এ প্রতিজ্ঞাও কিন্তু আমরা করতে পারি না। কেননা অনুমান প্রসঙ্গে যে পঞ্চাবয়ব বাক্য পাই সেখানে প্রথমেই প্রতিজ্ঞা থাকে বলে কেবলমাত্র প্রত্যক্ষবাদীর অনুমানের ক্ষেত্রেই কিন্তু সেটা নিষিদ্ধ। আবার দ্বিতীয়ত যে শঙ্কা থাকলে অনুমান মানতে হবে, আবার শঙ্কা যদি না থাকে সেক্ষেত্রে অনুমান সিদ্ধ হয়ে যাবে। আর তৃতীয়ত যদি ধরি যে অজ্ঞ, সন্দিগ্ধ ও ভ্রান্ত ব্যক্তিকে তত্ত্বকথা বোঝানো হয়ে থাকে, তো চার্বাক অনুমান অস্বীকার করলে অন্যের অজ্ঞতা নির্ণয়ের উপায়ন্তর থাকে না। আবার বলা হয় যে অনুমানের প্রামাণ্য নেই যদি বলি, তাহলে সেক্ষেত্রে প্রত্যক্ষের প্রামাণ্য আবার থাকে না। এই চিন্তা অবশ্য তত্ত্ব চিন্তামণিকারের। এবং প্রত্যক্ষের প্রামাণ্যের নিশ্চয়তা অনুমানের দ্বারা কিন্তু প্রতিপন্ন হয়। আবার অনুমানের খণ্ডনেও চার্বাককে অনুমান করতে হবে। এই এবং এই মতের সপক্ষে যুক্তি দেখানো মানেই কিন্তু অনুমানের দ্বারস্থ হওয়া, একথা আবার সাধনাচার্য বলেছেন। আবার অনুমান হচ্ছে লোকযাত্রা নির্বাহক। এই প্রত্যক্ষ বর্তমানকে উপজীব্য করে অনুমান ত্রৈকালিক পদার্থ সমূহকে বিষয় করে। আবার কার্যকারণ প্রসঙ্গে কার্যকে কারণ জন্য হতে হবে। সব কার্যই হচ্ছে সকর্তৃক, নির্নিমিত্তক কার্য হয় না। চতুর্ভূতের সংমিশ্রণেই চৈতন্যের আবির্ভাব স্বীকার যদি করি আমরা, তাহলে স্বীকার করলে সেটি ঘটপটা দিয়েও কিন্তু চৈতন্য বিশিষ্ট হয়ে পড়বে। কারণ মৃতদেহেও তাহলে সেক্ষেত্রে চৈতন্যের অতি প্রসঙ্গ চলে আসবে। দ্বিতীয়ত যে শরীরে চৈতন্য স্বীকার করলে, যদি আমরা শরীরে চৈতন্যের স্বীকার করি, তাহলে বাল্যকালে অনুভূত বিষয়ের বার্ধক্যের স্মরণের অনুপপত্তি দেখা যাবে। এবং তৃতীয়ত, শরীরকে আত্মা বলে প্রচার করলে হস্ত পদাদি অঙ্গের নাশে শরীরের নাশ হলে আত্মারও নাশ মানতে হয়। সেই কারণে বস্তুস্থিতি ভিন্ন ভিন্ন। আবার দেহাত্মবাদ মেনে নিলে শ্রুতি বিরোধ ঘটে এবং শুভ অশুভ শাশ্বত কর্মফলবাদ দেহাত্মবাদ মানলে অসিদ্ধ হয়। অন্যদিকে অধ্যাত্মবাদী সাংখ্যশাস্ত্র তারা 25টি তত্ত্বের কথা স্বীকার করেছেন এবং জড় অংশে থাকে 24টি তত্ত্ব, আর পুরুষ অংশে চেতন অর্থাৎ অন্তিম পর্যায়ে বুঝি। এই যে চার্বাক দর্শনে যে চতুর্বিধ ভূতের কথা বলা হয়েছে, সেখানে অধ্যাত্মবাদীরাও তাদের অস্বীকার করেননি। লোক ব্যবহারেও এদের উপযোগিতা ক্রমে ক্রমে সূক্ষ্ম হতে হতে প্রকৃতি পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ চার্বাক দর্শনকেও অত্যন্ত সূক্ষ্ম পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু অধ্যাত্মবাদকে স্বীকার করা হয়েছে চৈতন্য সত্তাকে নিয়ে। চৈতন্যই স্বপ্রকাশ ও চিত্তবৃত্তিকে উদ্ভাসিত করার সঙ্গে সঙ্গে কর্তৃত্ববাদী স্বভাব পায়। এখানে চার্বাক সম্প্রদায়ের যে বস্তুবাদের বা জড়বাদের চিন্তা,
তাকে সূক্ষ্মতম এবং মৌলিক রূপ দিয়ে এক নতুন দিগন্তের সূচনা দিয়ে সাংখ্যশাস্ত্র অন্যান্য অধ্যাত্মবাদীদের আনা সমস্ত বার্তা বা দূষণগুলির প্রতিঘাত আনতে পুরুষ বা চেতন তত্ত্বকে যোগ করেছেন, এবং এই চেতন তত্ত্বকে যোগ করে যেন চার্বাকদের জড়বাদের এক সার্থক চেহারা দিয়ে এই উভয় দর্শনের মধ্যে যে গৌরব বৃদ্ধি করেছে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না। আমরা দেখতে পাই যে সাংখ্য দর্শনে মৌলিক উপাদান হচ্ছে দুটি, একটা পুরুষ যেটাকে আমরা চৈতন্য সত্তা বলি, এবং প্রকৃতি যেটা হচ্ছে জড় বা অচেতন, যার মধ্যে কোনো চৈতন্য গুণ নেই। এই দুইয়ের পারস্পরিক সহাবস্থানের মধ্যে দিয়েই কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং বিকাশ ঘটে, সাংখ্য দর্শনের মত। এখানেই আমরা সাংখ্য দর্শনের বস্তুবাদী দিকটি গঠনমূলক আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু আমরা দেখতে পাই। তো জড়বাদ বলতে সাধারণভাবে এমন দার্শনিক অবস্থানকে বোঝায় যেখানে বস্তু বা পদার্থকেই সমস্ত বাস্তবতার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। সাংখ্য দর্শনে প্রকৃতিকে বলা হয়েছে সৃষ্টির প্রধান উপাদান, অর্থাৎ এই প্রকৃতি হচ্ছে ত্রিগুণাত্মিকা, অর্থাৎ সত্য, রজ এবং তম গুণে গঠিত, এবং এটি নিজে অচেতন হওয়া সত্ত্বেও সৃষ্টির উৎস। এখানে একটি গুরুত্বপূর্ণ দর্শন চিন্তা দেখা যায়, সেটি হচ্ছে প্রকৃতি একটি স্বয়ম্ভু ও স্বয়ংক্রিয় এক সত্তা, যা ঈশ্বর বা চৈতন্যের সাহায্য ছাড়াই জগৎ সৃষ্টি করতে সক্ষম। এই দৃষ্টিভঙ্গি সাংখ্য দর্শনের ভেতরে একটা ঘনীভূত বস্তুবাদী ধারাকে তৈরি করে। যদিও পুরুষ চৈতন্য স্বরূপ, তথাপি সে নিজে সক্রিয় নন, প্রকৃতিই হচ্ছে সমস্ত কর্মের কারণ। এ কারণে সাংখ্যকারিকাতে বলা হয়েছে যে পুরুষস্য দর্শনার্থং কৈবল্যার্থং চ, অর্থাৎ প্রকৃতির বিকাশ শুধু পুরুষের দর্শন তথা আত্মস্মরণ ও মুক্তির জন্যই ঘটে থাকে। তবে এই পুরুষ চৈতন্য হলেও কার্যক্ষমতা কিন্তু তার নেই। এই কারণে একে অনেক সময় অক্রিয় চৈতন্য বা নির্বিকার দর্শকও বলা হয়। এমন পরিস্থিতিতে প্রকৃতির একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়, যা সাংখ্য দর্শনের জড়বাদী বৈশিষ্ট্যকে অধিক মাত্রায় প্রগাঢ় করে তোলে। এছাড়াও সাংখ্য দর্শনের বিবর্তনবাদী ধারা, যার মধ্যে প্রকৃতি থেকে ক্রমশ মহৎ, অহংকার, তন্মাত্র, ইন্দ্রিয়, মন এবং পঞ্চভূত সৃষ্টি হয়, তাও এক ধরনের দার্শনিক বস্তুবাদের কিন্তু পরিচায়ক এটাও। এখানে প্রত্যেকটি উপাদান একটি পূর্ববর্তী জড় উপাদান থেকে উদ্ভূত হয়েছে। এই ধারা আধুনিক বিজ্ঞানের বিবর্তনবাদ ও পদার্থ তত্ত্বের সঙ্গে এক চমৎকার সাদৃশ্য স্থাপন করে। আবার একদিকে যেমন সাংখ্য দর্শন ঈশ্বরকে কোনো প্রয়োজনে দেখেননি, অপরদিকে চার্বাকের মতো একেবারে চেতনা ও আত্মাও কিন্তু তারা অস্বীকার করেনি। এই দৃষ্টিকোণ সাংখ্য দর্শনকে একাধারে সামঞ্জস্যপূর্ণ জড়বাদ বা দার্শনিক বস্তুবাদ হিসেবে চিহ্নিত করে। এই বস্তুবাদ চরম ভোগবাদে নিমজ্জিত না হয়ে যুক্তির অন্বেষণে তৎপর। এটি বস্তু এবং চৈতন্যকে স্বতন্ত্র রূপে মান্য করলেও কার্যকারণ সূত্রে বস্তু বা প্রকৃতিকে প্রাধান্য দেয়। উল্লেখযোগ্য বিষয় হলো যে সাংখ্য দর্শনে প্রকৃতি কেবলমাত্র বস্তু নয়, এটি একটি গতিশীল, পরিবর্তনশীল এবং সুসংহত রূপ, যা তিনটি গুণের পরিবর্তনের মাধ্যমে জগৎ সৃষ্টি করে। এই গুণ তত্ত্ব সত্য, রজ এবং তম প্রতিটি জড় উপাদানের অন্তর্গত এবং সেটা গতিশীল শক্তিকে বোঝায়। এই ব্যাখ্যা আধুনিক পদার্থবিজ্ঞানের যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বা ম্যাটার এনার্জি ট্রান্সফরমেশন এর সাথে তুলনীয়।
এমনকি মন এবং বুদ্ধিকেও সাংখ্য দর্শন প্রকৃতির বিকার হিসেবে গণ্য করেছে। অর্থাৎ মানব চেতনার স্নায়বিক বা মানসিক উপাদানকেও জড় প্রকৃতির অন্তর্গত বলে মনে করা হয়েছে। এই যে দৃষ্টিভঙ্গি তা আধুনিক নিউরোসায়েন্স এবং মনোবিজ্ঞানের সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে চেতনাকে এক পরিপূর্ণ ঈশ্বরীয় তত্ত্ব হিসেবে গণ্য না করে বরং নিরপেক্ষ সাক্ষী মাত্র একটি উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে সাংখ্য দর্শন চৈতন্য ও জড়তত্ত্বের সহাবস্থান নিশ্চিত করেও জড়তত্ত্বকেই কিন্তু প্রাধান্য দিয়েছে। তবে এই জড়বাদ কোনো একপাক্ষিক বা কুঠারঘাতী বস্তুবাদ নয়। এটি সূক্ষ্মভাবে যুক্তি নির্ভর, প্রমাণ ভিত্তিক এবং দার্শনিকভাবে পরিশীলিত। এটি প্রমাণ হিসেবে প্রত্যক্ষ, অনুমান এবং শাস্ত্রকে গ্রহণ করে, শব্দকে গ্রহণ করে। এর মধ্যে কেবলমাত্র ইন্দ্রিয় সুখ নয়, বরং যুক্তির শক্তিতে দৃষ্টিভঙ্গির উত্তরণ ঘটেছে। এই কারণেই সাংখ্য দর্শনের জড়বাদ এক ধরনের দার্শনিক জড়বাদ হিসেবে স্বীকৃত হতে পারে। অতএব জড়বাদে সাংখ্য দর্শনের বৈচিত্র্য বলতে আমরা শুধু একটি বস্তু নির্ভর দর্শনকেই বুঝি না, বরং এমন বিশ্লেষণাত্মক মতবাদকেও কিন্তু বোঝাতে চায় যেখানে বস্তুবাদ এবং চৈতন্য তত্ত্বের সহ অবস্থানের মধ্যে দিয়ে একটি সুসংহত দার্শনিক কাঠামো কিন্তু গড়ে উঠেছে। এই দর্শনে যেমন একদিকে প্রাকৃতিক বিকাশের যথার্থ যুক্তিবাদী ব্যাখ্যা রয়েছে, ঠিক অন্যদিকে চৈতন্যের এক আত্মস্মারক এবং নীরব উপস্থিতিও কিন্তু আমরা দেখতে পাই। এই আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে সাংখ্য দর্শন একাধারে আধ্যাত্মিক চিন্তার মর্মস্থলে দাঁড়িয়ে থেকেও বস্তুতাত্ত্বিক ব্যাখ্যার এক অতুলনীয় নিদর্শন। এর ভিতরকার জড়বাদ একটি গভীর দর্শন চিন্তার বহুমাত্রিকতা কিন্তু প্রকাশ করে এবং এটি ভারতীয় দার্শনিক ঐতিহ্যের একটি অনন্য দৃষ্টান্ত এবং সেই অনন্যতার বহুমুখিতা, বৈচিত্র্য এবং গভীরতা অন্বেষণ করাই এই গবেষণার বা বক্তব্যের মূল লক্ষ্য। এবং এই যে সাংখ্য দর্শনে আলোচিত জড়বাদ, সেটা আমরা আরো বিভিন্ন ক্ষেত্রে এই জড়বাদকে এই জড়চিন্তাকে আমরা দেখতে পাই। যেমন উপনিষদের পূর্ববর্তী যুগেও কিন্তু জড়চিন্তার আলোচনা রয়েছে, যেখানে ঋগ্বেদের নানা সূক্তে আমরা আদি ভৌতিক নির্জীব এক অজ্ঞেয় অস্তিত্বের বর্ণনা রয়েছে, যা সৃষ্টি এবং চেতনার পূর্ববর্তী। তো এখান থেকেই একটা জড় কেন্দ্রিক সৃষ্টি তত্ত্বের একটা ইঙ্গিত পাওয়া যায়। এবং শুধু তাই নয়, শুধুমাত্র সাংখ্য দর্শন বা চার্বাক দর্শনেই যে জড়বাদ আলোচিত হয়েছে তা নয়, বৈশেষিক নৈয়ায়িক দর্শনে আলোচিত হয়েছে। সেখানে সর্বপ্রথম একটা সুসংহত পরমাণুবাদের আলোচনা আমরা পাই, যেখানে বলা হয়েছে যে এই যে সৃষ্টি জগৎ, সেটা অদৃশ্য, অবিনাশী এবং অচেতন পরমাণুর সংযোজনে গঠিত হয়েছে। এবং সেখানে অবশ্য এই জগৎ সৃষ্টির পেছনে তারা বস্তুকেই মূল মানে কারণ বলেছেন, সেখানে ঈশ্বরের ভূমিকা তাদের মধ্যে সীমিত। নৈয়ায়িকগণ এই তত্ত্বকে যৌক্তিকভাবে বিশ্লেষণ করেন এবং এটা একটা সুপরিকল্পিত বস্তুবাদী বিশ্বতত্ত্ব বলে দেখা হয়েছে। আবার বৌদ্ধ দর্শনেও আমরা কিন্তু জড়কেন্দ্রিক উপধারা দেখতে পাই। সেখানে বৌদ্ধ দর্শনে মূলত চৈতন্যবাদী ধারা শক্তিশালী, তবুও সেখানে সর্বাস্তিবাদ রয়েছে, বৈভাষিক মত রয়েছে, বা কিছু থেরবাদী ধারা ধর্মতত্ত্ব ব্যাখ্যায় যেটা জড় উপাদান বা রূপ ধর্মের মৌলিক গুরুত্ব আমরা দিয়ে থাকি, সেখানেও কিন্তু এই জড়কেন্দ্রিক উপধারা রয়েছে। এবং আচার্য শঙ্করাচার্য তিনি অদ্বৈত বেদান্ত জড় উপাদানকে মায়া বলে
প্রত্যাখ্যান করলেও সেখানেও জড় উপাদানের অস্তিত্ব এবং প্রতিপাদ্যতা থাকছে। এবং এই শঙ্করাচার্যের মতে জড় প্রকৃতি বা মায়া চেতনার আবরণ, ফলে এটি একটা অজ্ঞতার প্রতিফলন হলেও তা চেতনার অভিজ্ঞতায় সেটা অনিবার্য। তাই জড়ের তাৎপর্য এখানে, আর শঙ্করাচার্যের মতে এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই জড়ের অস্তিত্ব। তো আমরা সমস্ত কিছু আলোচনা করে আমরা এটা বলতে পারি যে সাংখ্য দর্শন একটা গভীরভাবে যুক্তি নির্ভর স্বাধীন চিন্তার দর্শন, যেখানে জড় উপাদানকে সৃষ্টির মূল হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে এটি শুধুমাত্র জড়বাদে কিন্তু থেমে থাকেনি, সেখানে চৈতন্যের উপস্থিতি আছে, মুক্তির লক্ষ্য এবং চেতনার সংজ্ঞার মাধ্যমে সাংখ্য দর্শন এক দ্বৈত সংলগ্ন বস্তুবাদ রূপে গড়ে উঠেছে। বর্তমানে আজকের যে বিজ্ঞান, মনোবিজ্ঞান, বস্তু চিন্তা, আত্মচেতনা, সবকিছুর মধ্যেই কিন্তু সাংখ্য দর্শনের স্পন্দন রয়েছে। আমরা যদি বর্তমান বিশ্বে যুক্তি নির্ভর, ঈশ্বর নিরপেক্ষ অথচ আত্ম অনুসন্ধানমুখী দৃষ্টিভঙ্গি খুঁজি, তবে আমরা দেখব যে সাংখ্য দর্শন আমাদের একটি ভারসাম্যপূর্ণ পথ দেখাতে সক্ষম। তো পরিশেষে বলা যায় যে এই দর্শন আমাদের একেবারে প্রাচীন ভারতীয় বুদ্ধিবৃত্তিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের গভীরে নিয়ে গিয়ে আমাদের আধুনিক দার্শনিক যে অন্বেষণ, সেই অন্বেষণের সঙ্গে একটা সমান্তরাল ভাবনায় রয়েছে, এবং সেই সমান্তরাল ভাবনার আলোকে এগুলি আলোচিত আছে এই দর্শনে। এবং এটা আমাদের চেতনা এবং জড়তত্ত্বের মধ্যে একটা সূক্ষ্ম যে সীমারেখা, সেই সূক্ষ্ম সীমারেখাকে চিনতে সাহায্য করেছে এই দর্শন। এবং এই দর্শনে আলোচিত এই যে জড়বাদ, এই যে দ্বৈততা এবং এই যে বৈচিত্র্য, সেটাই কিন্তু আমাদের এই ভারতীয় দর্শনের প্রকৃত সৌন্দর্য। ধন্যবাদ। আমার আলোচনা এখানেই সমাপ্ত। এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণয়, এবং মোদক একাডেমির সাথে যুক্ত সমস্ত ব্যক্তিবর্গকে আমার কৃতজ্ঞতা, আমার ধন্যবাদ জানাই আমাকে বলবার সুযোগ করে দেওয়ার জন্য। কারোর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন।